নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস কম্পাস। আজকে শুনব পঞ্চম পর্ব। একটা গল্প ট্র্যাজেডি হবে না কমেডি, সেটা নির্ভর করে গল্পটা কোথায় শেষ হচ্ছে তার উপর। সেই দিনের বিকেলটা যদি ওই হাত ধরা আর ঘনিষ্ঠ কথাবার্তায় শেষ হতো, তবে আমার গল্পটাও হয়তো কমেডি হতো, কিন্তু তা হয়নি। অমৃতের আড়ালে যে গরল লুকিয়ে থাকে সেটা বুঝেছিলাম তারপরেই। আজ ইউনিভার্সিটিতে গিয়ে তাড়াতাড়ি ফিরে এসেছি। গতকাল রাতে কলেজ স্ট্রিটের মোড়ে খণ্ডযুদ্ধ হয়েছে, তাই আজ ক্লাস হয়নি বিশেষ। ইউনিভার্সিটি থেকে যখন বেরোচ্ছিলাম দেখি একটা পুলিশের জাল লাগানো গাড়িতে 4 জন ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে। ছেলেগুলোর মুখ চোখ ফোলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন টলছে। বুঝেছিলাম ব্যাপারটা কি। এখন মাঝে মাঝেই দেখি খুব পরিচিত কোনো মুখ পাড়া থেকে উধাও হয়ে গিয়েছে। মানে আগের দিন রাতেও ছিল, কিন্তু পরের দিন সকাল থেকে আর নেই। কেউ বলে এনকাউন্টারে মারা গিয়েছে, কেউ বলে গা ঢাকা দিয়েছে, আবার কেউ বলে বাড়ির লোকেরাই সরিয়ে দিয়েছে ছেলেটাকে। জানি না ঠিক কি হচ্ছে, জানি না এর শেষ কোথায়। গত সপ্তাহে আমাদের পাড়ায় অন্য পাড়ার একটা ছেলে ঢুকে পড়েছিল। আমাদের সামনেই আচমকা পার্টির ছেলেরা ধরে ফেলেছিল ওকে। তারপর নিয়ে গিয়েছিল পিছনের কলোনির একটা ভাঙা বাড়িতে। ছেলেটা কাঁদছিল, বলেছিল ও পার্টি করে না, নিজের একটা কাজে এসেছিল সেখানে। কিন্তু কেউ ওর কথা শোনেনি, বরং বলেছে পুলিশের চররা নাকি এমনই বলে। শুনেছি ছেলেটাকে কুপিয়ে মেরেছে ওরা, তারপর মাথাটা কেটে আলকাতরা মাখিয়ে দিয়েছে। সেই রাতে ভাত খেতে পারিনি আমি, ঘুমও হয়নি। যতবার চোখ বন্ধ করেছি ছেলেটার মুখ মনে পড়েছে। রোগা নিরীহ চেহারাটা ভেসে উঠেছে সামনে। ও কি পুলিশের চর হতে পারে? আমার মনে হয়েছিল ওকেও তো ওর পাড়ার কেউ আর কোনো দিনও দেখতে পাবে না। ভাববে এই তো ছিল, কিন্তু গেলটা কোথায়? আমি আকাশের দিকে তাকালাম। মনির ভাইয়ের এই ছোট্ট বাগানটা খুব সুন্দর, নরকের মাঝে এক ফোঁটা স্বর্গের মতো। এই উন্মাদের সময় এটাই যেন একমাত্র সুস্থতা। কোলের উপর পাণ্ডুলিপিটা নিয়ে মন দেওয়ার চেষ্টা করলাম। মনীশবাবুকে বলেছি তাড়াতাড়ি জমা দেব, কিন্তু পারছি না। এত কিছু ঘটছে চারিদিকে যে কি করব যেন দিশা পাচ্ছি না। তাছাড়া লেখাটাও খুব ভোগাচ্ছে। প্রথমে যে গল্পটা ছিল, এখন কারেকশন করতে বসে গোটা গল্পটাই কেন জানি না পাল্টে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এটা হচ্ছে কেমন করে। এই আন্দোলন আর হিংসার শহরের চেয়ে কি তবে মরিমাই বেশি করে প্রভাব ফেলছে আমার উপর? কি লেখা হচ্ছে? মনির ভাই এসে পাশে একটা শরবতের গ্লাস রাখল। চিনি লেবুর শরবত, খেয়ে নাও। আমি হাসলাম। লেখা হচ্ছে না গো, মন বসাতে পারছি না। মনির ভাই হেসে বলল, মেয়েটাকে? মেয়ে?
আমি ঘাবড়ে গেলাম। মানেটা তো খুব সোজা দীপু। আমারও তোমার বয়স ছিল একদিন। আমারও হাতের কাজ এমনই শেষ হতো না। দেশভাগের লড়াইয়ের মাঝে আমার খালি স্বপ্নুরকে দেখতে ইচ্ছে করত। আমাদের খিদিরপুরের বাড়ির পাশে থাকতো ওরা। তারপর মুনির ভাই হাসলো আবার। তারপর যা হয় তাই হলো। 46-এর দাঙ্গায় সব ছাড়খাড় হয়ে গেল। স্বপ্নুর ছিটকে গেল। বিয়ে করে ও চলে গেল পূর্ব পাকিস্তানে। আমি পড়ে রইলাম এই শহরটায় একা। তাই তুমি বিয়ে করনি মুনির ভাই? আর মনেই হয়নি কাউকে বিয়ে করব। আমার ছোট্ট কাঠের দোকান আর এই ফুলের বাগান, এই নিয়েই তো আছি। স্বপ্নুর খুব ফুল ভালোবাসত। এমন প্রেম হয়? আমি অবাক হলাম। অন্যের বেলায় ব্যাপারটা ঠিক মেনে নেওয়া যায় না। মনে হয় বাড়তি, ভুল, মনে হয় ন্যাকামো। কিন্তু নিজের বেলা খোদা না করুন, এমন হলে বুঝবে। মুনির ভাই আমার মাথায় হাত বোলালো। হাতের ব্যথাটা কমেছে? হ্যাঁ। আমি মাথা নাড়লাম। মুনির ভাই চলে যাওয়ার আগে বলল, ঠিক আছে, লেখো তুমি, আর মনটাকে স্থির করো। যেন মানুষ সব পার করতে পারে, তুমিও পারবে। আমি বুঝতে পারলাম না কি ব্যাপার। আমি তো বলিনি কিছু মুনির ভাইকে, তাহলে বুঝলো কেমন করে এসব? আমার মুখ দেখে কি মনটা বোঝা যায়? হবে হয়তো। আসলে কিছুতেই যে মৌরিমার সেদিনকার কথাগুলো ভুলতে পারছি না আমি। সেদিন শেষ বিকেলবেলা মৌরিমার ঘরের ওই নরম আলোয় দাঁড়িয়ে আমি ভেবেছিলাম, এবার থেকে তো মৌরিমা আমারই হয়ে গেল। কিন্তু জীবন আসলে এমন এক রহস্য কাহিনী, যার পাতায় পাতায় নানান মোচড় লুকিয়ে থাকে। মৌরিমা দোতলা থেকে আমায় নামিয়ে নিয়ে আবার এসেছিল ওদের বসার ঘরে। শুধু নামতে নামতে বলেছিল, এবার তোমায় আরেকটা জিনিস দেখাবো। এটা তোমার দেখা আর জানা দরকার। আমি আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম ওর দিকে। মৌরিমা নিচে নেমে বসার ঘরের একটা ছোট্ট জটলার সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছিল, তনুময়দা, একটু শোনো। জটলার থেকে একজন ফর্সা সুন্দর দেখতে ছেলে মুখ ফিরিয়ে তাকিয়ে হেসেছিল। তারপর এসে দাঁড়িয়েছিল আমাদের সামনে। তনুময়দা, এই হলো আদিত্য, আমার সঙ্গে ইউনিভার্সিটিতে পড়ে। সৌজন্যবশত তনুময় মাথা নেড়েছিল একটু। মৌরিমা এবার আমার দিকে তাকিয়ে সামান্য হেসে বলেছিল, তনুময়দা ডাক্তার, অল্প বয়সেই খুব ভালো কাজ করছে। বিদেশ থেকে ফিরেছে কিছুদিন আগে। আমার মা আর জেঠু খুব ভালোবাসে তনুময়দাকে। কি কি বলতে চাইছে মৌরিমা? আমার সারা শরীরে যেন ঝনঝন করে কাঁচের বাসন ভেঙেছিল। নিমেষে কান লাল হয়ে গিয়েছিল। শ্বাসনালী বুঝে এসেছিল অজানা কোনো এক অসুখে। বুঝতে পারছিলাম না, যে মেয়ে উপরের ঘরে অমন কথা বলল
সে নিচে এসেই এমন নিষ্ঠুর হয়ে গেল কি করে? তনুময় আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলেছিল, এই তো সবে কাজ শুরু করলাম, চেষ্টা করছি মানুষের উপকার করার, কিন্তু তোমরা স্টুডেন্টরা যা অ্যানার্কি তৈরি করে রেখেছ, আর কি বলি। আমরা মানুষ বাঁচাচ্ছি আর তোমরা মারছ। সো স্যাড। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। এমনিতেই মৌরিমা ওর প্রশংসা করায় আমার রাগ হচ্ছিল, আর এবার তো মনে হচ্ছিল দুম করে একটা ঘুষি কষিয়ে দেই। তনুময় বলেছিল, আসলে তোমরা তো বয়সে ছোট, রোজগারপাতি করতে হয় না, দায়িত্ব নিতে হয় না, তাই এসব করছো। মৌরিমা এবার কথা বলেছিল, তুমি বসো তনুময়দা, আমি ওকে পাশের ঘরে বন্ধুদের কাছে নিয়ে যাচ্ছি। আমি নড়তে পারছিলাম না, যেন কাচের ছড়ানো টুকরোগুলো বিঁধে ছিল আমার সারা শরীরে। অদৃশ্য রক্তপাতে আমি খুব দুর্বল আর ক্লান্ত হয়ে পড়েছিলাম। পাশের ঘরে না নিয়ে গিয়ে মৌরিমা আমায় নিয়ে এসেছিল সিঁড়ির নির্জন কোণে। আমি বলেছিলাম, আমায় এবার যেতে হবে মৌরিমা, ওদিকের পরিস্থিতি ভালো নয়, বাবা বৌদি সবাই চিন্তা করবে। চলে যাচ্ছ? মৌরিমা স্থির হয়ে তাকিয়েছিল আমার দিকে। না পালাচ্ছ? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। মৌরিমা আবার বলেছিল, The world is a tiny place for one who runs away. তুমি ইলেশদের বলে দিও আমি চলে গেলাম। আমি কথা বাড়াতে চাইনি আর। মৌরিমা আচমকা আমার হাতটা ধরেছিল শক্ত করে, তারপর কঠিন গলায় বলেছিল, যেই কম্পিটিশন দেখলে অমনি পালাচ্ছ? আমি এমন কাউকে কি করে ভালোবাসবো যে পালায়? তোমায় ইচ্ছে করেই তনুময়দাকে দেখালাম, আমার চেয়ে প্রায় 12 বছরের বড়, কিন্তু বাড়ির লোকজন চায় এ মেয়েটা করে ওকেই বিয়ে করি। তুমি কি চাও? আমি শুকনো গলায় প্রশ্ন করেছিলাম। মৌরিমা গভীরভাবে তাকিয়েছিল আমার দিকে, তারপর বলেছিল, সবার থেকে আলাদা হয়ে এই অন্ধকার সিঁড়ির ঘরে কেন দাঁড়িয়ে আছি আমি? কার জন্য দাঁড়িয়ে আছি আমি? কার জন্য? এরপরও তুমি জানতে চাইছো কি চাই? কিন্তু তনুময়দা একটা শক্ত বাধা, আর সেটাই তোমায় আজ চিনিয়ে দিলাম আমি। প্রেমের কাছে বাধা তুচ্ছ? না, এসব সিনেমা বায়োস্কোপে চলে, আসল জীবনে কিন্তু এর কোনো বাস্তবিক মূল্য নেই। অর্থ শ্রেণী বৈষম্যের সূচনা করে, শ্রেণী সংগ্রামেরও। আমিও যেন বুঝেছিলাম এইসব বিদ্রোহ বিপ্লব করার পিছনের ছোট্ট খিদের গল্পটা, আর এও বুঝেছিলাম কেন এই রক্তক্ষয়ী বিপ্লবের কোনো ভবিষ্যৎ নেই। নিজের আত্মিক উন্নতি না ঘটালে অন্যকে অতিক্রম করা যায় না। কাউকে মেরে আমি পথ থেকে সরিয়ে দিতে পারি, কিন্তু তাকে অতিক্রম করার সেটা পন্থা নয়। সেদিন অনেক রাত পর্যন্ত জানলার কাছে একা বসেছিলাম আমি। দূর থেকে বোমার আওয়াজ পাচ্ছিলাম, আবছাভাবে শুনছিলাম কারা যেন দৌড়ে যাচ্ছে, চিৎকার করে কিছু বলছে। আমি কাঠের জানালার ফাঁক দিয়ে তাকিয়েছিলাম আকাশের দিকে। ধোঁয়া আর রাতের কুয়াশায় আবছা হয়েছিল সব কিছু, শুধু তার মধ্যে দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা আলো, নিশ্চল নিষ্পন্দ, এক নীল উজ্জ্বল বৃত্ত, ধ্রুবতারা।
প্রাচীন নাবিকদের পথনির্দেশক। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ক্ষণিকের জন্য যেন ভুলে গিয়েছিলাম এই শহরটাকে, ভুলে গিয়েছিলাম এই ৭১-এর রণ, রক্ত আর মন খারাপের সময়টাকে। আমার মনে হয়েছিল নির্জন কোনো জাহাজের ডেকে যেন দাঁড়িয়ে রয়েছি আমি। আর মনে পড়েছিল কাঠের বাক্সে দেখা সেই কম্পাসটিকে। মনে পড়ছিল পৃথিবীর অন্য কোথাও, অন্য কোনো প্রান্তে, অন্য কোনো মহাদেশে এমন আরও একটি দক্ষিণমুখী কম্পাস আছে, যাকে ছাড়া এই কম্পাসটি অসম্পূর্ণ। ধ্রুবতারা যেন পথ দেখিয়েছিল আমায়, আর আমি সেই রাতে অনুভব করতে পেরেছিলাম দূরে, বহু দূরে কোনো এক মহাদেশ অপেক্ষা করে আছে, আমার অপেক্ষা করে আছে কখন আমি তাকে আবিষ্কার করব সেই মুহূর্তের। আরে, তুই এখনো বসে আছিস? পিছন থেকে ডাক শুনে আমি মাথা ঘোরালাম। ইলেশ। এখন? ইলেশ বলল, যা তা অবস্থা। কি হলো? আমি ঘাবড়ে গেলাম। ইলেশের কথা মাঝে মাঝে বোঝা যায় না। রচিত কিন্তু এবার হেভি মার খাবে। কি করেছে জানিস? কি করেছে? আমি সামান্য ভয় পেলাম। রচিত যে জীবনে ঢুকেছে তাতে ও মার খেতেই পারে, আর শুধু মার নয়, আরো বড় কিছু হতে পারে ওর। পুরো সিমিদের কলেজ স্ট্রিটের বাড়িতে চলে গিয়েছে। সাহস ভাব একবার। ইলেশ উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, আমি ওকে ছাড়ব না কিন্তু। তুই ফালতু উত্তেজিত হোস না, আমি বললাম। শোন, জোর করে তুই কি কিছু আটকাতে পারবি? পারবি না। তাহলে কেন ফালতু মন খারাপ করছিস? তুই বুঝবি না। ভবানীপুরে আমাদের বড় বিজনেস আছে, বাড়ির সবাই তাতে যোগ দিয়েছে, এমনকি আমার ছোট ভাইটা ওখানে কাজ করে। আমারও তো জয়েন করা উচিত। পাপার বয়স হয়েছে। আমি কাম কাজ না সামলালে কে সামলাবে বল? কিন্তু আমি সে সব স্যাক্রিফাইস করেছি। কেন? না, সিমির জন্য। সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে ওর জন্য ঘুরছি, মন দিয়ে পড়া করছি যাতে এমএতে চান্স পাই। কিন্তু কি হলো? ও আমায় পাত্তাই দেয় না। আর ওই শালা ফালতু একটা ছেলে, সে কিনা ওর থেকে সিগন্যাল পায়। জানিস, মা রোজ কাঁদে, পাপা রোজ কথা শোনায়, তাও আই ডোন্ট রিঅ্যাক্ট। আমি মা পাপাকে কষ্ট দিচ্ছি, ফ্যামিলি বিজনেসে জয়েন করছি না। কেন? only for her. Her? This is how she treats me? আমি বুঝলাম ইলেশ খুব রেগে গিয়েছে। ওকে ধরে পাশের টুলে বসালাম। বললাম, এসব তো জানি, তুই বস, এই শরবতটা খা, ঠান্ডা হয় একটু। ওয়ে, তুই ঠান্ডা রাখিও। গ্লাসটা ঠেলে সরিয়ে দিল ইলেশ। আমি যখন যেতে চেয়েছিলাম সিমির বাড়ি, ওরা বলেছিল কনজারভেটিভ, আমি যেন না আসি। আর वो हरामी जब। কথা শেষ না করে হাচমকা মাথা নিচু করে ফেলল ইলেশ। আমি অবাক হয়ে দেখলাম ও কাঁদছে। এত বড় একটা ছেলে মাথা নিচু করে দু হাতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।
এই এই ইলেশ। আমি এবার ঘাবড়ে গেলাম। কি বিপদে পড়া গেল রে বাবা! নিজের ঝামেলা নিয়ে পারছি না, আর এদিকে এত বড় ছেলে ভেউ ভেউ করে কাঁদছে। আমি আবার ওকে সামান্য দিলাম, এই কাঁদিস না, বাইরে সবাই সমাজ পাল্টাবার জন্য ব্যস্ত, আর তুই একটা মেয়ের জন্য কাঁদছিস। তো রেগে গেল ইলেশ, কান্না ভেজা গলায় বলল, তাতে কি হয়েছে? ওদের ইচ্ছে, ওদের আইডিওলজি নিয়ে কি আমি কিছু বলেছি? দেশের জন্য প্রেমটা প্রেম, আর আমারটা ফালতু। একটা ছেলে আর মেয়ের মধ্যে প্রেম না হলে এই লাইফ সাইকেল টিকবে? শালা বোকার মতো কথা বলিস না। তাও কাঁদিস না, ওঠ। তুই কি করে খবর পেলি রচিত ওখানে গিয়েছিল? ওই পাড়ায় আমার জান পেহচান আছে। শালা কি সাহস বলতো! আর আচমকা আমার দিকে ঘুরে বসল ইলেশ। তোর জন্য হয়েছে সব, ওদের মধ্যে তো ঝামেলা হয়েছিল। তোকে শালা কে কিউপিড হতে বলেছিল বে? কেন ওকে নিয়ে গিয়েছিলি মৌরিমার বাড়ি? কে বলেছিল তোকে? খুব বন্ধুত্ব দেখানো হচ্ছে না? যা বাবা, আমায় টানছিস কেন? রচিত আমায় একরকম কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। তুই প্লিজ এর মধ্যে আমায় টানিস না, আমার নিজেরই অনেক ঝামেলা আছে ইলেশ। ইলেশ মাথা নিচু করে বসে রইল একটু, তারপর চোখটা মুছে ঢকঢক করে শরবতটা খেয়ে নিল। আমি বললাম, চল বাড়ি যাব, চল, বৌদি রুটি আলু ভাজা করবে, খেয়ে যাবি। ইলেশ বলল, মা কসম দীপু, তুই ওকে যদি ফারদার সিমির ব্যাপারে কোনো হেল্প করিস, আমি তোকেও ছাড়ব না। আর যা খুশি ব্যাপারে তুই রচিতকে হেল্প কর, আমি কিছু বলবো না, কিন্তু নো সিমি, মনে থাকে যেন। আমি হেসে ভয় পাওয়ার ভঙ্গি করে বললাম, ওরে বাবা, ভয় পাচ্ছি কিন্তু। ইলেশ চোয়াল চিপে বলল, হ্যাঁ ভয় পা। বাগানের বাইরে বেরিয়ে আমরা হাঁটতে লাগলাম। রেল লাইনের ধার দিয়ে আমাদের বাড়ি যাওয়ার শর্টকাট রাস্তা আছে একটা। অন্যদিন এই পথটা আমি এড়িয়েই চলি, কিন্তু আজ ইলেশের যা রূপ, তাতে ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়াটা দরকার। বাড়িতে সবার সামনে বসলে ও এমন ব্যবহার করতে পারবে না। এই রাস্তাটা ছোট সরু, রেল লাইন আর তার পাশের ছোট্ট একটা বস্তির পিছন দিয়ে গিয়েছে। এখানে নাকি কিছু বেআইনি অস্ত্র তৈরির কারখানাও হয়েছে এখন। তাতে শুনেছি পাইপ গান, পেটো, মলোটভ ককটেল তৈরি করা হয়। আমি দ্রুত পা চালালাম। এই জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব পেরিয়ে যেতে হবে। পথটা সামনে ডান দিকে বাঁক নিয়েছে, বাঁকের কাছে বুনো ঝোপ আছে একটা। একবার পিছন ফিরে দেখে নিলাম ইলেশকে, তারপর পা চালালাম। কিন্তু বাঁকটা ঘুরেই থতমত খেয়ে থামতে হলো আমায়। 4টে ছেলে দাঁড়িয়ে আছে পথ জুড়ে। দুজনকে চিনি না, আর দুজনের মুখ চেনা। পাড়ায় দেখেছি। মুখ চেনা দুজনের মধ্যে যে বেটে আর রোগা মতো, সে এগিয়ে এলো। তারপর ঠান্ডা চোখে মাপলো আমায়। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু জানি সেটা দেখালে মুশকিল। তাই যতটা সম্ভব চুপ করে দাঁড়িয়ে রইলাম। আর চোখে দেখলাম ইলেশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আমার পাশে। ছেলেটা বলল, আপনার ধারণা আছে যে কতটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন? আমি অবাক লাগলো। বললাম, আপনাদের বোধহয় ভুল হচ্ছে ভাই। ভাই বোন বলবেন না, ছেলেটা কড়া গলায় বলল।
আপনি কি জানেন যে আপনার আর এক বন্ধু, ওই রোগা লম্বা দাড়িওয়ালা, যে মাঝে মাঝে আপনার বাড়িতে আসে, সে পুলিশের চর? কি? আমি হাঁ হয়ে গেলাম। কে? রচিত? ইলেশও অবাক হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ, না না, আপনাদের ভুল হচ্ছে। ও আপনাদের পার্টি করে, কিন্তু আপনারা কথা বাড়াবেন না। ছেলেটার গলাটা আচমকা কেমন যেন বিষাক্ত হয়ে উঠল। আমাদের কাছে খবর থাকে, ওরা চেষ্টা করছে আমাদের মধ্যে খোঁচড়, লুম্পেন আর গুন্ডা ঢুকিয়ে পুরো ব্যাপারটা গুলিয়ে দিতে। আমরা তা হতে দেব না। ও যদি ফারদার এই পাড়ায় আসে আর বেঁচে ফিরবে না। এখন যান। ছেলেটা আর কথা না বাড়িয়ে বাকিদের ইশারা করল। ওরা ছেড়ে দিল পথ। আমি এগোলাম। বুকের ভিতরটা ঠিপঠিপ করছে, কষ্ট হচ্ছে একটা। এরা যা বলছে তা ঠিক নয় রচিত, এমন নয়। এদের ভুল হচ্ছে কোথাও একটা। শুনুন, ছেলেটা পিছন থেকে ডাকলো আবার। আমি দাঁড়িয়ে পড়ে পিছন ঘুরলাম। ছেলেটা বলল, আপনাকেও কিন্তু সাবধান করলাম। আপনাদের আমরা ভালো করে চিনি। আপনার দাদা বৌদি খুব ভালো মানুষ, তাই আপনাকেও ওয়ার্নিং দিলাম একবার, শেষবার। এরপর কিন্তু আর দেব না, জানবেন। ভদ্রতা দেখাতে গিয়ে আমরা প্রতিক্রিয়াশীল শক্তিকে কিন্তু ছেড়ে কথা বলবো না। আমাদের বুলেটেও কিন্তু নিরোধ পরানো নেই। সকালে উঠেই কেন জানে না জিতুর মনে হয়েছিল আজ দিনটা অন্যরকম হবে। এরকম মাঝে মাঝে মনে হয় জিতুর। ঘুম থেকে উঠে মনে হয় রোদের রংটা আজ যেন কেমন, হাওয়ায় কিসের যেন সংকেত ভেসে বেড়াচ্ছে। মনে হয় আজ কিছু একটা হবে, কেউ একটা আসবে, কোনো এক স্পর্শে পাল্টে যাবে এই জীবন। কিন্তু কিছু হয়নি। সকালে উঠে ও বাস স্টপে গিয়েছিল মা বাবাকে আনতে। মায়ের চোখে একটা সমস্যা হয়েছে, তাই বাবা নিয়ে এসেছে মাকে এখানে। আজ দুপুরে ডাক্তার দেখিয়ে ফিরে যাবে। এই মেসে বাবা মা আগে আসেনি, এই প্রথম। আজ রবিবার, ছুটির দিন, তাই বাবা মাকে এনে আবার বিছানায় ঢুকে পড়েছে জিতু। মোটা নেই, দেশের বাড়ি গিয়েছে। মায়ের অ্যাপয়েন্টমেন্ট দুপুর 1টার সময়। ডাক্তারের চেম্বার ভবানীপুরের কাছেই। এখন সবে সকাল 10টা, অনেক সময় আছে। মা এখন বারান্দায় দাঁড়িয়ে আছে, আর বাবা মোটার বিছানায় বসে পেপার পড়ছে। জিতু চিত হয়ে চোখ বন্ধ করল, আর একটু যদি ঘুম আসে। কিন্তু চোখ বন্ধ করতেই আবার সামনে ভেসে উঠল মুখটা। ওই বড় বড় চোখ, পাতলা আপটার নাক, আর ছোট্ট ফুলের পাপড়ির মতো ঠোঁট। উষ্মিল। মনের ভিতরটা কেমন যেন গুলিয়ে গেল নিমেষে। দম বন্ধ হয়ে এলো ভালো লাগায়। এই ঠান্ডার ভিতরেও আচমকা কান গরম হয়ে গেল। ডুবন্ত মানুষ যেভাবে কাঠ আঁকড়ে ধরতে চায়, তেমনভাবে ওর শরীরও আঁকড়ে ধরতে চাইল ক্যান্ডি ফ্লসের মতো নরম আর একটা শরীর। চট করে চোখ খুলল জিতু। মন থেকেও যে শরীরে কষ্ট হয় সেটা এখন বেশ বুঝতে পারে ও। উষ্মিলকে প্রথম দেখার পর ওর মনে হয়েছিল এত সুন্দর দেখতে কোনো মানুষকে ভালোবাসা যায় না। মনে হয়েছিল উষ্মিল যেন পরিখা দিয়ে ঘিরে রাখা কোনো নির্জন কেল্লা। কিন্তু ক্রমশ কি যে হলো ওর!
যতই ও চেষ্টা করেছে উশমিলের থেকে মনটা ঘুরিয়ে রাখতে, ততই যেন পায়ের তলা থেকে সরে গিয়েছে নরম মাটি। ও বুঝতে পারছে এটা ঠিক নয়, এর কোনো পরিণতি নেই। বুঝতে পারছে যে যে সুড়ঙ্গে ও ঢুকতে চাইছে তার শেষে কোনো আলো অপেক্ষা করছে না ওর জন্য। কিন্তু মন কোনো লজিকই মানতে চাইছে না। এ এক অদ্ভুত অভিকর্ষ, যেন পাগল হওয়ার মরশুম। নিশ্চিত হার জেনেও যেন যুদ্ধযাত্রার প্রস্তুতি। চিত থেকে এবার উপুর হয়ে শুলো জিতু। আজ বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছে না ওর। মনে হচ্ছে শামুকের মতো যদি একটা খোলস থাকতো ওর, তবে তার মধ্যে আজ সারাটা দিন ঢুকে বসে থাকতো আর মনে মনে ভাবত, উশমিলকে পেলে এমনটা হতো, উশমিলকে পেলে অমনটা হতো। চা খাবি? করব? মা এসে দাঁড়ালো সামনে। কম্বলের তলা থেকে মাথাটা ঘোরালো জিতু। বলল, চা করবে? কিভাবে? তোর এখানে কোনো আয়োজন নেই? মা অবাক হলো। না। জিতু দীর্ঘশ্বাস ফেলে বলল, নিচের থেকেই তো খাবার টাবার সব আনি। কেন? একটা ছোট গ্যাস স্টোভ কিনে নিলেই পারিস। অন্য সময় খিদে পেলে কি খাস? রাস্তার এই অখাদ্য মোবিলে ভাজা খাবারগুলো জানিস না? ওগুলো খেলে ক্যান্সার হয়। মা! জিতু বিরক্ত হলো। কোথাকার জল কোথায় নিয়ে যাও তুমি? আমার এমনিতেও চা খাওয়ার বাতিক নেই, তুমি তো জানো। বেশিরভাগ সময়টাই তো কেটে যায় বাইরে বাইরে। গ্যাস স্টোভ ফোভের ঝামেলা কে নেবে? তাও। মা বসলো পাশে। নিজের খাবারের রাশ নিজের হাতে থাকাই ভালো। আর এটা কোথায় থাকিস তুই? কত বছর ঘর পরিষ্কার হয় না। ঝুল, দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে, ড্যাম্পের দাগ, মোটা করে ধুলো জমে আছে, দড়িতে জামা কাপড় লাট দেওয়া। এসব এসব কি জিতু? জিতু আবার সোজা হয়ে শুলো। বুঝল, মানুষ কখনো শামুকের জীবন পেতে পারে না। মা আবার বলল, আমাদের বাড়ি ছোট হতে পারে, কিন্তু কত পরিষ্কার বলতো। আর সেখানে তুই এমন করে থাকিস, দেখে মনে হচ্ছে যে কোনো সময় তল্পি তল্পা গুটিয়ে রওনা হবি। থাকিস কি করে তুই? জিতু কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলল। মা এবার বাবাকে বলল, যাও স্নানটা করে নাও। এখানে তো আর লটারির টিকিট নিয়ে আসোনি যে নম্বর মেলাবে। যাও। জিতু বলল, বাথরুমটার দরজা দিয়ে বেরিয়ে ডান দিকে, কিন্তু পুরনো দিনের তো, তাই শ্যাওলা ভর্তি। চৌবাচ্চাতেও মোটা করে শ্যাওলা পড়ে আছে। বাবা সাবধানে যায় যেন। জল খুব ঠান্ডা? মা জিজ্ঞেস করল। জিতুর ভালো লাগছে না এসব। শীতকালে জল গরম থাকবে কি করে? মা আবার বলল, তোর বাবার তো কফের ধাত, ঠান্ডা জলে স্নান করলে খুব শরীর খারাপ করবে। বাড়িতে তো রোদে জল রেখে দিই। এখানে দেখ না, যদি নিচে থেকে গরম জল পাস। জিতু কি বলবে বুঝতে পারল না। এ সময়টা মেসে দুপুরে রান্না হয়। গরম জল চাইতে গেলে ঠাকুর খিস্তি করে বাপের নাম ভুলিয়ে ছাড়বে। জিতু বলল, ওরা জল করে দেবে না মা, রান্নার সময় ওসব দেয় না। কেন দেবে না? মা ভুরু কোচকাল। টাকা দেব, এক ডেকচি জল নিয়ে চলে আসব। দাঁড়া, তোকে দিয়ে হবে না, আমি যাচ্ছি। মা, কেন এসব করছো? জিতুর বিরক্ত লাগলো। আমায় থাকতে হবে এখানে,
এসব করো না। মা কথা না শুনে উঠে পড়ল। তারপর বাড়ি থেকে আনা চটের ব্যাগের ভিতর থেকে একটা 10 টাকার নোট হাতের মুঠোর মধ্যে ঢুকিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল দরজার বাইরে। জিতু জানে মা একবার যা বলে করেই ছাড়ে। ছোট থেকেই দেখেছে মায়ের জেদ প্রচণ্ড। হে তো সামান্য জল, নিজের মেয়ের বেলাতেও মা যেভাবে জেদ বজায় রেখেছে ভাবতেই পারে না ও। কারণ কি না, পাড়ার লোকজনের কাছে মাথা হেঁট হয়ে গেছে ওদের। সে না হয় তখন যা হওয়ার হয়েছে, তা বলে এখনো মুখ ফিরিয়ে থাকতে হবে দিদির থেকে? পাড়ার লোকজন যা নিন্দেমন্দ করেছিল সব চুকে বুকে গিয়েছে, তারাও ভুলে গিয়েছে। কিন্তু মা ভোলার পাত্রী নয়, এখনো মাটি কামড়ে পড়ে আছে। দিদির মুখ দেখবে না তো দেখবেই না। এমনকি দিদি বা জেনির কোনো কথা শুনতেও মা রাজি নয়। মা বেরিয়ে যেতেই বাবা ধীরে ধীরে ওই বিছানা থেকে উঠে এসে বসল জিতুর পাশে। বাবা খুব কম কথা বলে, সারাদিন নিজেরটুকু নিয়েই থাকে, কারোর সাথে পাঁচে ঢুকতে চায় না। জিতু বুঝল না বাবা কেন এসে বসল ওর পাশে। ও একটু সরে গিয়ে বাবাকে ভালো করে বসার জায়গা করে দিল। বাবা দরজার দিকে দেখল একবার, তারপর জিজ্ঞেস করল, জয়তি কেমন আছে রে? জিতু থমকালো একটু। বাবা সময় পেলেই দিদির কথা জিজ্ঞেস করে, তবে সব সময় মায়ের থেকে আড়াল খোঁজে এই কথাগুলো বলার সময়। জিতু বলল, আছে মোটামুটি। মিথ্যে বলতে ভালো লাগে না জিতুর, কিন্তু কি করবে? দিদি যে নরকের মধ্যে আছে সেটা বলবে কি করে? হিতেশ যে মানুষ নয় সেটা জানিয়ে বাবার কষ্ট বাড়িয়ে কি লাভ? বাবা আবার দরজার দিকে তাকালো, তারপর বুক পকেট থেকে 2টো খাম বের করে বলল, এটা রাখ, একটায় 500 টাকা আছে তোর জন্য, আর একটায় আছে 1000 টাকা জয়তির মেয়েটার জন্য, তুই দিয়ে দিস। টাকা? অবাক হয়ে উঠে বসল জিতু। কোথা থেকে এলো এটা? বাবা মাথা নামিয়ে নিল, তারপর বলল, কয়েকদিন আগে লটারিতে পেয়েছি 6500 টাকা। তোর মাকে বলিনি, কিছুটা দিয়ে ধার ছিল মিটিয়েছি, আর কিছুটা রেখেছি। এটুকু তোদের জন্য। বাবা, আমার টাকা লাগবে না। জিতু ওকে দেওয়া খামটা বাবার পকেটে গুঁজে দিল। এটা তুমি রাখো, মায়ের ওষুধ কিনতে কাজে লাগবে। তবে দিদির টাকাটা আমি পৌঁছে দেব। তুই নিবি না বাবু? বাবা অসহায়ের মতো তাকালো ওর দিকে। এই মানুষটাকে ছোট থেকে সব ভুলভাল কাজ করতে দেখেছে জিতু, তাই ভিতরে ভিতরে একটা রাগও আছে। কিন্তু আজকাল লোকটাকে দেখলে কেমন একটা কষ্ট হয় ওর। মনে হয় লোকটা যেন পথ হারানো স্মৃতিভ্রংশ এক মানুষ, যেন কোথায় যেতে হবে, কার কাছে গিয়ে দাঁড়াতে হবে জানে না। ও বাবার হাতটা ধরে নরম গলায় বলল, তোমার যা থাকবে সে তো আমারই বাবা, তুমি ভাবছো কেন? মা বলেছিল 500 টাকা এবার বেশি দিতে, এটা দিও তুমি। বলো আমি দিয়েছি, তবেই তো হলো নাকি? বাবা মাথা নামিয়ে নিল। আমি জানি সারা জীবন খুব অন্যায় করেছি, এখনো কোনো কিছু করতে পারি না, কিন্তু সত্যি বলছি রে, আমি তোদের জন্য কিছু করতে চাই।
তাই লটারির টিকিট কাটি, জানিস। যদি কিছু টাকা পয়সা পাই, অন্য কোনোভাবে তো আর রোজগার করতে পারি না, তাই। বাবা মুখ তুলল এবার। আমায় আমায় একদিন জয়িতির কাছে নিয়ে যাবি রে? জেনিকে দেখতে খুব ইচ্ছে করে, নিয়ে যাবি? কোথায় নিয়ে যাবে তোমায়? মা এসে দাঁড়িয়েছে দরজায়। জিতু দেখল মায়ের পিছনে মেসের একটা ছেলে, হাতে ন্যাকড়া দিয়ে ধরা ডেকচি। অবাক লাগলো ওর। মা ঠিক নিয়ে এসেছে তো। মা পিছন ঘুরে ছেলেটাকে বলল, তুমি আবার আমার পিছনে এলে কেন? বাথরুমে গিয়ে রেখে এসো, হয়ে গেলে আমি দিয়ে আসব। ছেলেটা মাথা নেড়ে চলে গেল। মা বাবার দিকে তাকিয়ে বলল, বসে না থেকে ব্যাগের থেকে জামা আর গামছাটা বের করে স্নানটা সেরে নাও। সকালেই বললাম আমার মতো স্নান করে চলো, তখন করলে না। এখন নাও, ফালতু 10টা টাকা খরচ হলো। বাবা একবার তাকালো জিতুর দিকে, তারপর ধীরে ধীরে উঠে গেল। মা বলল, তোর বাবা কি বলছিল রে? তোর দিদির কথা কি? জিতুর এসব ফালতু ঝামেলা ভালো লাগে না। সকালে কি সুন্দর উশমিলের কথা মাথায় নিয়েছিল, খালি মনে হচ্ছিল আজ ভালো কিছু একটা হবে, নতুন কিছু এসে স্পর্শ করবে ওর জীবন। কিন্তু তার বদলে হলো কি? কিরে, কথা কানে যাচ্ছে না? শোন জিতু। মা হাত দিয়ে ওর থুতনিটা ঘুরিয়ে নিজের দিকে নিয়ে বলল, শোন, ওই মেয়ের কোনো কিছু যেন আমার সংসারে না আসে। তোরা বাপ বেটা মিলে কিন্তু কোনো রকম কিছু করার চেষ্টা করবি না। মা প্লিজ। জিতুর আর ভালো লাগলো না, বলল, জানো দিদির কি হয়েছে? হিতেশদা মদ খেয়ে পড়ে গিয়ে মাথা ফাটিয়েছে। আমি গিয়ে ড্রেস করিয়ে দিয়েছি। গত পরশু গিয়েছিলাম, ডাক্তার বলেছে স্ক্যান করাতে, করিয়ে নিয়ে এসেছি। রক্ত ক্লট করেনি, ভাগ্য ভালো। কিন্তু দিদি ভালো নেই মা। আর এসবের মধ্যেও জেনি পড়াশুনো করার চেষ্টা করছে, কত ভালো রেজাল্ট করে জানো। তোমার একবারও দেখতে ইচ্ছে করে না ওদের? তুই তুই নিয়মিত যাস? মায়ের চোয়াল শক্ত হয়ে উঠল। না, তবে কখনো সখনো যাই। বিপদে পড়লে তো যাই, আর যাব না কেন? আমার দিদি না? তোর দিদি? মা আচমকা ফুঁসে উঠল। ও মনে রেখেছিল সেসব? ভুলে গিয়েছিল পাড়ায় আমাদের কি রকম হেনস্থা হতে হয়েছিল? তুই বড় হয়েছিস, যা করার করিস, কিন্তু আমার বাড়িতে ওর যেন ছায়া না পড়ে। মা অনেক দিন তো হলো। জিতুর ক্লান্ত লাগলো এবার। তুই বুঝবি না। শোন, সংসারের প্রতি তোর একটা টান তৈরি হয়েছে হয়তো। মানে? জিতু বুঝল না মা কি বলতে চাইছে। কলেজে আঁখি বলে একটা মেয়েকে পছন্দ ছিল বলেছিলি না? তার সঙ্গে এখনো যোগাযোগ আছে তোর? দাঁড়াও দাঁড়াও। জিতু ব্যাপারটা বোঝার চেষ্টা করল। মাকে আঁখির কথা একবার বলেছিল। আসলে তখন আঁখিকে খুব ভালো লাগতো ওর, ভাবতো ওর সঙ্গেই জীবন কাটাবে। তাই বাড়ির দিক থেকে যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য মাকে আলতো করে বলে রেখেছিল আঁখির নামটা। ভেবেছিল ওর একতরফা ভালো লাগাটা যখন দুতরফা হয়ে উঠবে তখন ভালো করে বলবে। কিন্তু সেসব তো আর হয়নি। জিতুও তাই কথা বাড়ায়নি।
কিন্তু ও আশ্চর্য হয়ে যাচ্ছে দেখে যে মা ওটা মনে রেখেছে আজও। মা বলল, তুই তাকেই বিয়ে কর, নিজের একটা সংসার পাত, দেখবি আজে বাজে জায়গায় যেতে ইচ্ছে করবে না। কি বলছো মা? বিয়ে? আমি? আঁখিকে? জিতু হাঁ হয়ে গেল। মা বলল, হ্যাঁ, 28 বছর বয়স তো হলো, তবে? জিতু দীর্ঘশ্বাস ফেলল। কাকে বিয়ে করব? খাওয়াবো কি? তোর সেই ব্যাংকের চাকরির কি হলো? মা, ওর জন্য এক জায়গায় ভর্তি হতে হবে আমায়, টাকা লাগবে অনেক। অফিসে এমনিতেই লোন আছে, ওখান থেকে টাকা পাওয়া যাবে না। সব অত সহজ নয় মা। জিতু উঠে পড়ল বিছানা থেকে। বাবা স্নান করে এলে ও স্নানে যাবে। আমার এখনো 4 গাছা চুড়ি আছে, সেটা তোকে দিচ্ছি, তুই ভর্তি হ। নিজের জীবনটা দেখ জিতু, জীবনটা দেখ। মা কেমন যেন নুয়ে পড়ল হঠাৎ। যাওয়ার আগে তুই ভালো আছিস সেটা দেখে যাব না বল? জিতু কিছু বলবে বলে মুখটা খুলল, কিন্তু তার আগেই বাইরের বারান্দায় মেসের মালিক নন্দবাবুর ক্ষণক্ষণে গলাটা শুনতে পেল। আরে আরে, কি বলেছি আপনাকে, চললেন কোথায়? পুনর্জিতের ঘর ওইদিকে নয়। কি মুশকিল, ওর ঘর ওইদিকে। আর মেসে মেয়েদের আসা বারণ, এটা আমাদের নিয়ম। কি হলো? জিতু ওর নিজের নামটা শুনে বুঝতে পারল না কে আসছে ওর সঙ্গে দেখা করতে, কিন্তু বুঝল এমন কেউ আসছে যাকে আসতে দিতে চায় না নন্দবাবু। কে এলো? জিতু দরজার দিকে পা বাড়াতে গিয়েও একদম জমে গেল যেন। দেখল ওর ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে উর্মিল। তুমি? জিতু কি বলবে বুঝতে পারল না। উর্মিল রাগী চোখে তাকালো ওর দিকে, তারপর বলল, মোবাইল কিনেছ কেন তুমি? এই চিড়িয়াখানার মতো ঘরে ওটাকে সাজিয়ে রাখবে বলে? কেন, কি হয়েছে? জিতু অবাক হয়ে তাকালো। সকাল থেকে ফোনের পর ফোন করছি, সুইচ অফ কেন মোবাইল? উর্মিল ঘরের ভিতর ঢুকে অধৈর্য হয়ে পা দাপালো। সুইচ অফ? জিতু চট করে গিয়ে দেখল মোবাইলটা। আরে সত্যিই তো, মানে ব্যাটারির চার্জ চলে গিয়ে বন্ধ হয়ে আছে। আজ আজ তো ছুটি। ছুটি? উর্মিল রাগে ফেটে পড়ল এবার। আমি কলকাতায় মজা করতে এসেছি? একটা দরকারি এসেছি, কিন্তু খুব দরকারে। কাউকে কথা দিয়েছি আমি, তাই এসেছি। সেখানে ছুটি? কদিন জ্বরে পড়েছিলাম বলে কি রোজ পড়েই থাকবো? জিতু কি বলবে বুঝতে না পেরে বলল, প্লিজ রাগ করো না। উর্মিল মায়ের দিকে তাকিয়ে বলল, আপনিই বলুন আন্টি, রাগ হবে না? ইচ্ছে করছে ওর কান ধরে টেনে নিয়ে যেতে, ঠিক কিনা বলুন? মা হাসি মুখে দেখল উর্মিলকে, তারপর জিতুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই কি আঁখি তোর যাকে পছন্দ? জিতু চোখটা বন্ধ করে নিল। মা এটা কি বলল? এর জন্যেই কি রোদের রং পাল্টেছিল, হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল অন্য সংকেত? এর জন্যেই কি মনে হয়েছিল আজ থেকে পাল্টে যাবে ওর জীবন? শেষ হল শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীর বিখ্যাত উপন্যাস
কম্পাসের পঞ্চম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।